জুলাইয়ের 4 তারিখ সোমবার। রোজকার মতো আজও কোচিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে মিহি। সকাল সকাল আজমল হোসেনের কাছ থেকে করে 3,000 টাকা নিয়েছে সে। সকালে অফিসের জন্য রেডি হচ্ছিলেন আজমল হোসেন। মিহি গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় আব্বুর ঘরের সামনে। বাইরে থেকে মাথা এগিয়ে উকি দেয় একটু। মেয়েকে উকি দিতে দেখে ভিতরে ডাকেন আজমল হোসেন। মেয়ে ভিতরে গিয়ে হাত চুলকাতে চুলকাতে ফ্যাল করে তাকিয়েছিল আব্বুর দিকে। মেয়ের তাকানো দেখে আজমল হোসেন হাতের চামড়ার ঘড়ি পড়তে পড়তে বলেন, কি হয়েছে আম্মু, কি চাই তোমার? অমনি ভ্যাবলার মতো হাসে মিহি। আব্বু জানতো মিহি কিছু চাইতে এসেছে। মিহি এগিয়ে গিয়ে আদুরে কণ্ঠে টেনে টেনে বলে, আব্বু। আম্মু বলো। মিহি কিছু না বলে দুটো আঙ্গুল উঁচিয়ে কিছু একটা বোঝায়। আজমল হোসেন হেসে ফেলেন মেয়ের ছেলে মানুষই দেখে। ছোটবেলা থেকে মিহির যখন টাকার প্রয়োজন হয়েছে তখন মিহি মুখে না বলে আঙ্গুল উঁচিয়ে ইশারার মাধ্যমে বুঝিয়েছে আব্বুকে। ছোটবেলার এই অভ্যাসটা রয়ে গেছে। আর আজমল হোসেনের মেয়েকে বোঝার ক্ষমতাও একই রয়েছে। মিহি আঙ্গুল উঁচিয়ে বাচ্চাদের মতো নিষ্পাপ চাহনিতে তাকিয়ে আছে। আজমল হোসেন শব্দ করে হেসে ওঠেন এতে। এগিয়ে এসে পকেট থেকে মানি ব্যাগ বের করে 200 টাকার কচকচে একটা নোট ধরিয়ে দেন মেয়ের হাতে। ছোটবেলায় মিহি দুটো আঙ্গুল দেখালে 20 টাকার একটা নোট দিতেন তিনি। এখন মেয়ে বড় হয়েছে তাই 200 টাকার নোট দেন। হাতে টাকা পেয়ে মিহি ঠোঁট উল্টে তাকিয়ে দুদিকে মাথা নাড়ে। আজমল হোসেন চোখ শুরু করে তাকান, তাকিয়ে বলেন, আরো চাই? মিহি উপর নিচ মাথা নাড়ে। দরকার না হলে কখনো টাকা চায় না মিহি। আজমল হোসেন মেয়েকে দরকারের কথা জিজ্ঞেস করেন না। বিনা পাকে দুটো 1000 টাকার নোট বের করে দেন। মিহির চোখ খুশিতে চিকচিক করে ওঠে। আব্বুকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত হয়ে বলে, থ্যাংক ইউ আব্বু। আজমল হোসেন মেয়ের কাণ্ডে ফিসফিস করে হেসে বলেন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আম্মু, আমি যাই। জিজ্ঞেস করবে না আমি এত টাকা দিয়ে কি করব? আমার আম্মু যখন নিয়েছে তখন ভালো কিছুই করবে, তাই আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। মিহি মিষ্টি হাসে আব্বুর কথায়, তারপর ফিসফিস করে কিছু একটা বলে আব্বুকে। আজমল হোসেন মেয়ের কথাই বেশ খুশি হন। পকেট থেকে আরো 1000 টাকা বের করে মেয়েকে দেন। মিহি বলে, আর লাগবে না আব্বু, এটা দিয়েই হয়ে যাবে। আজমল হোসেন বলেন, এটা আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল মা, আর সাবধানে যেও, আমি আসি। বর্তমান মিহি তো কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রনক, মীরা, নাদিয়া, সোহেল, মিহি, রুহি সবে একসাথে একই কোচিংয়ে পড়ে। রুহি আজ কোচিংয়ে আসেনি। আগে বলেছিল যে ও আসবে না। মিহি অনেক জোর করেছে তবুও আসেনি। রুহি বেলকুনিতে বসে আছে, কিছু ভালো লাগছে না। কোচিংয়ে না গেলে সবার সাথে একদিন দেখা না হলে মোটেও ভালো লাগে না। বাড়িতে বসে থাকতে একদমই ইচ্ছে করছে না। আগে যখন মেহেজাবিন ছিল তখন বাড়িতে থাকা সময়টুকু রুহি ওর সাথেই থাকতো। এখন তো মেহেজাবিন নেই, মা চাচিদের সাথে সময় কাটায় রুহি। আজকে ওকে বাড়ি থেকে কেউ কোচিংয়ে যেতে দেয়নি, তাই সময় কাটছিল না রুহির। জেনি ঘরে গিয়ে দেখে জেনি ঘুমাচ্ছে। দুপুরে রোজ ঘুমায় ও। রুহি আবার ঠোঁট উল্টে জেনে ঘর থেকে বেরিয়ে আসে, আবারও বেলকনিতে গিয়ে দাঁড়ায়। সকালে বৃষ্টি হয়েছে, আবহাওয়া এখনও ঠান্ডা। বেলকনির পাশ ঘেঁষে থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছটা ফুলে ভরে উঠেছে। লাল সবুজ ফুল পাতার মিশ্রণে গাছটা সেজে উঠেছে। তবে গাছটা অনেক বড় হওয়া সেই ফুলগুলো ধরে ছোঁয়ার বাইরে। রুহি নিচে তাকায়। গাছের নিচে মাটিতে ফুল ঝরে পড়েছে অনেক। এই সময় মিহির কথা মনে পড়ছে। ওই কৃষ্ণচূড়া গাছটা মিহির খুব পছন্দ। অনেক দিন থেকে মিহি আর আসেনি চৌধুরী বাড়িতে। সেই মেহেজাবিনের বিয়েতে এসেছিল আর আসা হয়নি। এ সময় ফুল সমেত এই কৃষ্ণচূড়া গাছটা দেখলে খুব খুশি হতো মিহি। মিহির কথা ভাবতেই আবারও বিষণ্ণতা ঘিরে ধরে রুহিকে। রুহি বেলকুনিতে নীরবে তাকিয়ে আছে নিচের দিকে। নীরবতার মাঝেই টুংটুং শব্দ করে বেজে ওঠে ওর ফোনটা। ফোনের শব্দে রুহি বেলকুনি ছেড়ে ঘরের দিকে পা বাড়ে। ঘরে এসে বিছানার উপর থেকে ফোনটা হাতে নেয়। সোহেল ফোন করেছে। রুহি কিঞ্চিত ভুরু কুঁচকায়। সোহেল বা রনক খুব দরকার না হলে কল করে না। রুহি তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে, ফোনটা কানে ঠেকিয়ে বলে, বল। ও পাশ থেকে সোহেল হাঁসফাঁস গলায় ব্যতিব্যস্ত হয়ে কিছু একটা বলে, যেটা শুনে রুহির বুকটা স্যাঁত করে ওঠে। চোখ বড় বড় করে জোরে একটা শ্বাস টানে রুহি। আর কিছু বলতে পারে না। কানে গুজে রাখা হাতে থাকা ফোনটা আপনা আপনি গড়িয়ে পড়ে মাটিতে। কিছুক্ষণ নিস্তেজ দাঁড়িয়ে থেকে অমনি ছুট লাগায় রুহি। এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে সে। দুপুরের সময় ড্রয়িং রুমে কেউ নেই, পুরো ফাঁকা। যে যার রুমে আছে। রুহি কোনো দিকে না তাকে এলো পাথারি ছুট লাগায় বাইরের দিকে। দরজা খোলাই ছিল, চাপানো ছিল হালকা।
রুহি সদর দরজার কাছে পৌঁছানোর আগেই দরজা খুলে বাড়িতে প্রবেশ করে রাফি আর শান্ত। দুপুরের সময় তাই দুজনে অফিস থেকে সোজা বাড়িতে এসেছে। রোজ আসে না, মাঝে মাঝে বেশি ক্লান্ত হয়ে গেলে আসে। অফিসে বেশিরভাগ কাজের চাপ থাকে দুজনের উপর। পুরো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সামলাতে হয় ওদের। শান্ত রোজ একবার হলো রাফির সাথে আসে এই বাড়িতে। আজও এসেছে। পরনের ব্লেজার খুলে হাতে রাখা দুজনে পরনে এখন সাদা মসৃণ শার্ট আর টাই। শার্টের হাতা কোনোই অবধি গোটানো। দরজা খুলে ভেতরে ঢুকতে রুহিকে দৌড়ে আসতে দেখে দুজনেই। ওদের দেখে পা থেমে যায় রুহির চোখে মুখে আতঙ্ক, চোখে পানি টলমল করছে। মুহূর্তে তা গড়িয়ে পড়ে। রুহির অবস্থা দেখে শান্ত ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে জান? কাছো কেন? আর এভাবে কোথায় ছুটছো তুমি? কি হয়েছে বলো? রুহির ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে, কণ্ঠ জড়িয়ে আসছে, কিছু বলতে পারছে না। রাফি রুহিকে নিজের দিকে ঘুরিয়ে মুখ আগলে নিয়ে বলে, কি হয়েছে সিসি বল। রুহি ভাইয়ের দিকে তাকাতেই আবারও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে। কাপা কাপা কণ্ঠে ক্ষীণ কণ্ঠে বলার চেষ্টা করে, ভাইয়া আমার আমার পাখি। রাফির বুকটা ধক করে ওঠে, ঢোক গিলে বলে, কি হয়েছে তোর পাখির? ভাইয়া ওর অ্যাক্সিডেন্ট। আর কিছু বলতে পারে না রুহি। রাফি ওর হাত ধরে ক্ষিপ্ত গতিতে বাইরে বেরিয়ে আসে। শান্ত পিছন পিছন ছুটে আসে। গাড়িতে বসে তিনজনে। গাড়িতে বসে রুহি রাফিকে সবটা খুলে বলে। রাফি ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করে। হাত কাঁপছে রাফির, গলা শুকিয়ে যাচ্ছে। শান্ত পাশ থেকে বুঝতে পারছে রাফির অবস্থা, তবে রাফি বা রুহিকে সান্ত্বনা দিয়ে মুখে কিছু বলছে না। মিনিট 5 মধ্যে ধানমন্ডির 32 থেকে ভেতরে একটা সরু রোডে থামে ওদের গাড়ি। সাধারণত উচ্চ গতিতে 25 মিনিটের রাস্তা, তবে রাফি একেবারে ফুল স্পিডে গাড়ি চালিয়ে 5 মিনিটের মধ্যেই এসেছে। ট্রাফিক সিগন্যাল, অ্যাক্সিডেন্ট কোনো কিছুকে পরোয়া না করে শ্বাস বন্ধ করে গাড়ি চালিয়েছে সে। নিরিবিলি রাস্তা, মানুষের সমাগম খুব কম। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বড় বড় গাছ। দূরে একটা ছোট্ট আইসক্রিম পার্লার, একটু দূরে আরও একটা টং দোকান। মিহিরা বন্ধু বান্ধবীরা মিলে কলেজ শেষে আড্ডা দিতে আসতো এই দিকে। হাঁটা দূরত্ব, বেশ ভালো একটা সমাগমহীন পরিবেশ। গাড়ি থামাতেই সবার আগে সবাইকে গাড়ি থেকে নেমে ছুটে যায় রুহি। আশেপাশে চেনা কোনো মুখ নেই। পার্লারের সামনে নজর যেতে দেখতে পাই সোহেল, রনক, মীরা আর নাদিয়াকে। চারজনেই কাছামাচু হয়ে দাঁড়িয়ে আছে। রুহি দৌড়ে যায় ওদের কাছে, বিরক্ত কণ্ঠে বলে, মিহি আমার পাখি কোথায়? তোরা এখনো এখানে কেন? আমার পাখির অ্যাক্সিডেন্ট কি করে হলো? কোথায় ও? আর তোরা ওকে এখনো হাসপাতালে নিয়ে যাসনি কেন? শেষের কথাগুলো চিল্লিয়ে বলে রুহির কথার মাঝে রাফি আর শান্ত ছুটে এসে দাঁড়ায় ওদের কাছে। রাফিকে দেখে চুপসে যায় রনক আর সোহেলের। ঢোক গিলে আমতা আমতা করতে থাকে ওরা। রাফি ঝাঁঝালো কণ্ঠে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো? চুপ করে আছো কেন? বলো কোথায় মিহি? সারপ্রাইজ। পেছন থেকে কোমল উচ্ছ্বসিত কণ্ঠ শুনে সবাই চৌকিতে তাকায় ওদিকে। মিহি হাসি হাসি মুখে পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে উদ্বেগ প্রকাশ পাচ্ছে। পরনে কালো রঙের সুন্দর একটা জর্জেটের থ্রি পিস। রুহি মিহিকে দেখে এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে জড়িয়ে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে রুহি। মিহি একটু হেসে রুহিকে জড়িয়ে ধরে। রুহি কান্নামাখা কণ্ঠে বলে, তুই ঠিক আছিস পাখি? ওরা যে বললো তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, জানিস আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমার হাত পা কাঁপছিল। তুই ঠিক আছিস জান? তোর কিছু হয়নি তো? মিহি ঠোঁট উল্টে বলে, সরি পাখি, আমরা তো একটু মজা করেছি তোর সাথে। তোকে সারপ্রাইজ দেওয়ার ছিল। হ্যাপি বার্থডে জান। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এইসব করেছি। রুহি মিহিকে ছেড়ে মাথা নিচু করে নাক টানছে। মিহিকে দেখে চোখ বন্ধ করে ঢোক গেলে রাফি। বুকের ওপর থেকে যেন পাথর নেমে গেছে। রাফি শ্বাস টানে, নিজের হাতে পায়ের কম্পন অনুভব করে। পর মুহূর্তে চোখ মুখ খিচে চোয়াল শক্ত করে দৃঢ় পায়ে এগিয়ে যায় মিহির কাছে। মিহির হাত ধরে ঝটকা মেরে টেনে নিজের দিকে ঘুরিয়ে শক্ত কণ্ঠে ধমকের স্বরে বলে, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করো এরকম একটা মজা করার? তুমি জানো তুমি কি করেছো? এটা কি ধরনের আর কি সারপ্রাইজ দিচ্ছ তুমি? সারপ্রাইজ? কোন ধরনের সারপ্রাইজ এটা? তুমি জানো আমরা এখানে কিভাবে এসেছি, কি অবস্থা হয়েছিল আমার? ভাবতে পারছো তুমি? মজা পেয়েছ? সবকিছু ছেড়ে নিজের অ্যাক্সিডেন্টের কথা বলতে হলো তোমায়? মাথা খারাপ তোমার? চোখ রাঙিয়ে হুঙ্কার ছেড়ে কথাগুলো বলে রাফি। মিহি চমকে তাকায় রাফির দিকে। চোখ গোল গোল করে অবিশ্বাস ও ভীত নয়নে তাকিয়ে আছে মিহি। রুহি অবাক হয়ে তাকিয়ে দেখছে। রাফির কপালে রগ ফুলে উঠেছে, চিবুক বেয়ে 2 ফোঁটা ঘাম গড়িয়ে পড়ছে।
মিহির নরম চিকন বাহুতে রাফির হাতের বাঁধনের শক্তি ক্রমান্বয়ে শক্ত হচ্ছে। এতে ব্যথা পায় মিহি। মিহি গলা খাদে নামিয়ে ক্ষীণ স্বরে বলে ওঠে। লাগছে আমার। তৎক্ষণাৎ মিহির হাত ছেড়ে দেয় রাফি। মিহি দু কদম পিছিয়ে যায়। আশেপাশে থাকা গুটি কয়েক মানুষ নিজেদের কাজ ফেলে তাকিয়ে আছে ওদের দিকে। দোকানের মালিক দোকান থেকে উকিঝুঁকি দিয়ে দেখছে। এদিকে সবার পেছনে যুবতবু হয়ে দাঁড়িয়ে আছে সোহেল, রৌনক, মীরা আর নাদিয়া। রাফির হুঙ্কারে কেঁপে ওঠে ওরা। সোহেল শুকনো ঢুক গিলে জিভ ভিজিয়ে বলে, বাঁচতে চাইলে পালা ভাই, আমরাও জড়িত আছি এই প্ল্যানিংয়ে। আমাদের ধরতে পারলে ছাড়বে না। রৌনক কেলানি খেতে না চাইলে জলদি পালা। বলে পাটি পিটিপে একটু পিছিয়ে জোরে দৌড় লাগায় সোহেল আর রৌনক। মীরা নাদিয়াও ভয়ে চুপসে আছে। একে অপরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ওরাও ফাঁক বুঝে কেটে পড়ে। ওদের দিকে মনোযোগ নেই কারোর, কেউ ঘুরে তাকালো না পর্যন্ত। রাফি মিহিকে ছেড়ে ওর কাছ থেকে একটু দূরে সরে আসে। গলার টাই টেনে ঢিল করে। দুহাতে নিজের চুল খামচে ধরে রাস্তার পাশের আইসক্রিম পার্লারের সামনে থাকা একটা বেঞ্চে সজোরে লাথি মারে। মিহি এখনও নিস্তেজ চোখে তাকিয়ে আছে। আবারও কেঁপে ওঠে মিহি। রুহি ওর কাছে এগিয়ে গিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, সরি পাখি, অ্যাকচুয়ালি ভাইয়া মানে একটু ভয় পেয়ে গেছিল। ভাইয়ের কথা কিছু মনে করিস না প্লিজ। মিহি ঠোঁট উল্টে ছলো ছলো চোখে তাকায়, কাপা কাপা গলায় বলে, আমি বুঝতে পারিনি রে, তোর আজ বার্থডে ছিল, ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেব, কিন্তু তুই তো আগেই বলেছিলি যে তুই আজকে আসবি না। তোকে অনেক জোর করেছিলাম, তবুও আসিসনি, তাই তোকে এখানে নিয়ে আসার জন্য এমনটা করেছি। ছোট খাট ভেবে তোকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে তোর বার্থডে সেলিব্রেট করতে চেয়েছিলাম। রুহি চুপ থেকে মিহির পিছনের দিকে তাকায়। এই পার্লারে আইসক্রিম খেতে আসতো ওরা। পার্লার পাশে বড় ছাতা নিচে একটা টেবিলের উপর কেক রাখা। পিছনের দেওয়ালটা বেলুন দিয়ে সাজানো, খুব সাধারণ তবে অসাধারণ। রুহি কিছু বলে না, শান্তর দিকে চোখ তুলে তাকায়। রাফি এখনো দূরে দাঁড়িয়ে আছে। শান্ত একবার রাফিকে দেখে মিহির কাছে এগিয়ে গিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে, রুহির আজ বার্থডে, কিন্তু ও আজ কেন বাইরে বের হয়নি জানো? মিহির চোখে প্রশ্ন নিয়ে তাকায় শান্তর দিকে। শান্ত বলে, ওকে আজ বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি মিহি, কারণ চৌধুরী বাড়িতে কেউ বার্থডে সেলিব্রেট করে না। কেন জানো? এর কারণটা মিফতাহুল। মিফতাহুলকে চেনো নিশ্চয়ই। রুহির থেকে 14 দিনের ছোট। আজ থেকে 14 দিন পর মিফতাহুলের বার্থডে, আর আজ থেকেই 14 দিন পর ওর মৃত্যুবার্ষিকীও। আজব না? যেদিন জন্ম ঠিক সেই দিনেই মৃত্যু। শান্ত একটু থামে। রুহির চোখের কোণে পানি এসে গেছে। মিহি আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আরও কিছু শোনার জন্য। শান্তকে এতটা সিরিয়াসভাবে কথা বলতে আগে শোনেনি মিহি। শান্ত শ্বাস ছেড়ে বলে, 18 জুলাই জন্মদিনের দিন এক কার অ্যাক্সিডেন্টে মারা যায় মিফতাহুল। আর মেজো মামা সেই দিন ওই গাড়িতেই 4 জন ছিল। 2 জন বেঁচে আছে, তাদের মধ্যে রাফি একজন। রাফি নিজ চোখে দেখেছিল সবটা। চোখের সামনে এক বিভৎস এক ঘটনা। গাড়ি থেকেই ছিটকে পড়েছিল। তখন ওর বয়স কতই বা হবে, 11 কি 12? ও সহ্য করতে পারেনি এটা, এখনও পারে না। তাই তো এতটা রিয়েক্ট করলো। দেখলে না, ও নিজের আপনজনদের হারানোর ভয় পায়নি মিহি, সব থেকে বেশি ভয় পায় রুহি, মেহেজাবিন, এদেরকেও সব সময় আগলে রাখে। আর সেই অ্যাক্সিডেন্টের পর থেকে এই বাড়িতে কারোর বার্থডে সেলিব্রেট করা হয় না। আর না রাফি রুহিকে ওর এই দিনে বাড়ি থেকে বের হতে দেয়। ভেজা কণ্ঠে কথাগুলো বলে শান্ত। মিহির চোখ পেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে অজান্তেই। মিহি রুহির হাত ধরে কেঁদে ওঠে, কান্নারত কণ্ঠে বলে, বিশ্বাস কর পাখি, আমি এসব জানতাম না, জানলে আমি কখনোই এমনটা করতাম না। আমি সরি, আর কখনো এমনটা হবে না। মাথা নামিয়ে চোখ চেপে কান্না আটকে মিহি। সবার মাঝে পিনপতন নীরবতা। রাফি রাস্তার ধারে বেঞ্চের উপর হেলে পড়ে মাথা চেপে বসে আছে। শান্ত অনেকটা দূরে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। মিহি টেবিলের উপর থেকে হাতে করে 2টো গিফট পেপারে মোড়ানো প্যাকেট নিয়ে আসে। রুহির হাতে পরপর 2টো প্যাকেট দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, তোর গিফট, আর এটা আব্বুর পক্ষ থেকে। কেক কাটতে হবে না, বাড়ি যা এখন। আন্টিকে বলে আসিসনি, হয়তো টেনশন করছে। আমিও যাই। আসি, ভালো থাকিস, কাল দেখা হবে। বলে রুহিকে জড়িয়ে ধরে মিহি। একবার নিরলস চোখে রাফির দিকে তাকায়। মুহূর্তে চোখ সরিয়ে নিয়ে কিছু না বলে রাস্তায় নামে। আর কাউকে কিছু বলার সুযোগ দেয় না। শান্ত চোরা চোখে রাফির দিকে তাকায়। রাফি বসা থেকে উঠে এগিয়ে আসে ওদের কাছে। সবাইকে একবার করে দেখে ভারী গলায় শান্তর দিকে কথা ছুড়ে দেয়, শান্ত, রুহিকে নিয়ে বাড়ি যা, আমি আসছি। রাফির কথা শুনে থেমে গিয়ে একবার পিছনে তাকায় মিহি। রাফি পিছন ফেরার আগেই শান্ত বলে, কোথায় যাবি তুই?
বললাম তো আসছে, তোর বাড়ি যা। আর হ্যাঁ, সাবধানে যাবে। বলেই পিছন ফিরে তাকায় রাফি। মিহি হাঁটা শুরু করে দিয়েছে। একটু এগোতে রাফির শক্ত কণ্ঠ ভেসে আসে। দাঁড়ান। মিহি দাঁড়ায়। একটু সময় নিয়ে ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকায়। মিহি মুখের ভঙ্গিমার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। শান্ত আর রুহি একে অপরের দিকে চাউচাই করে রাফির পানে তাকায়। মিহির দৃষ্টি স্বাভাবিক, আগ বাড়িয়ে কিছু বলে না ও। রাফি খানিক চুপ থেকে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কণ্ঠ ভার করে বলে, গাড়িতে এসে বসুন। মিহি কপাল কুঁচকে তাকায়। স্বাভাবিক কণ্ঠে বলে, তার কোনো প্রয়োজন হবে না, আমি একা চলতে পারি। এখান থেকে আমার বাসা বেশি দূরে নয়, আপনাকে আর কষ্ট করতে হবে না, যেতে পারবো আমি। বললাম তো তার কোনো প্রয়োজন হবে না, একা যেতে পারবো আমি। রাফি থমকে দাঁড়ায়। মিহির দিকে ঘুরে দ্বিগুণ গম্ভীর গলায় বলে, আমি আপনার কাছে পারমিশন চাইনি বা আপনাকে জিজ্ঞেস করিনি আপনি একা যেতে পারবেন কিনা। আমি আপনাকে গাড়িতে এসে বসতে বলেছি। এতে আমার কষ্টের কথা আপনার না ভাবলেও চলবে। আপনাকে যা বলেছে তাই করুন, আসুন। মিহির কণ্ঠে খানিক তেজ। কথাটা বলে হাঁটা শুরু করে মিহি। রাফি কয়েক মুহূর্ত তাকিয়ে দেখে ওকে, তারপর বড় বড় পা ফেলে ওর সামনে গিয়ে পথ রোধ করে দাঁড়ায়। মিহি দাঁড়িয়ে যায়, ভুরু কুঁচকে তাকায়। কিছু বলার আগে রাফি ওর হাত ধরে টেনে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয়। বসিয়ে ধাম করে দরজাটা লাগিয়ে দেয়। নিজে ঘুরে গিয়ে বসে ড্রাইভিং সিটে। একটু সময় ব্যয় না করে গাড়ি স্টার্ট দেয়। মিহি রাফির দিকে ঘুরে উঁচু স্বরে বলে, কি করলেন এটা? নামিয়ে দিন আমায়। চুপচাপ বসে থাকুন। মিহি আর কিছু বলে না। বলেও কাজ হবে না। দাঁতে দাঁত চেপে বসে থাকে মিহি। মিহির খুব কান্না পাচ্ছে। কেন তা সে নিজেও জানে না, তবে রাফিকে দেখলে ওর কান্না পাচ্ছে। মিহি চোখ ছলছল করে ওঠে। নিজেকে গুটিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। কয়েক মুহূর্তের মধ্যে গাড়ি থামে মিহিদের বাড়ির সামনে। মিহি কিছু বলে না আর না রাফির দিকে তাকায়। গাড়ি থামাতেই দরজা খুলে নেমে যাওয়ার জন্য উদ্যত হতে রাফি শীতল কণ্ঠে ডাকে। শুনুন। মিহি না চায় তো থেমে যায়। রাফির শীতল কণ্ঠে মিহির বুকটা কেঁপে ওঠে। হৃদস্পন্দন বেড়ে যায়। মিহি রাফির দিকে ফিরে তাকায় না, একইভাবে বাইরের দিকে তাকিয়ে আবারও বসে। রাফি খানিক নীরব থেকে বলে, সরি। মিহি চৌকিতে তাকায়, রাফিও তাকায়। দুজনের চোখে একে অপরের দিকে স্থির। রাফি বলে, তখন আমার ওভাবে রিয়েক্ট করাটা ঠিক হয়নি, বাজে ব্যবহার করে ফেলেছি। আই এম সরি, প্লিজ ক্ষমা করে দিন। আর কখনো এমনটা হবে না। আসলে তখন আমার মাথাটা ঠিক ছিল না, কে থেকে কী বলে ফেলেছি বুঝতে পারিনি। রাফির অনুনয়ী মিশ্রিত কণ্ঠ শুনে আচমকা ঠোঁট উল্টে কেঁদে দেয় মিহি। এতক্ষণ অনেক কষ্টে নিজেকে সামলেছে, আর পারল না। ছোটবেলা থেকেই কোনোদিন কেউ একটু ঝেড়ে কথা বলেনি মিহির সাথে। আব্বু আম্মু তো কোনোদিন রাগী কণ্ঠে কথা বলেনি ওর সাথে। বড্ড আদুরে মিহি, কারো উঁচু আওয়াজ শুনতে পায় না। রাফির হঠাৎ এমন ব্যাপারে মিহি রাগ করেছে কিনা জানেনি, তবে অভিমান জমেছে মিহির মনে। মিহি শব্দ করে ফুপিয়ে ওঠে। মিহির চোখে পানি দেখে রাফি ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, সরি মিহি, আই এম রিয়েলি সরি, আই সোয়ার। আর কখনো এমনটা হবে না। কেঁদো না প্লিজ। হাতে বেশি ব্যথা পেয়েছ? মিহি মাথা নিচু করে কান্না আটকে শক্ত গলায় বলে, আমার রাগ দেখাবেন না কখনো। আমি কারো রাগ সহ্য করতে পারি না। আমার সাথে রেগেও কথা বলবেন না আপনি। আর আমি সরি, আমি যেটা করেছি ঠিক করিনি। আমি ভাবতে পারিনি এত কিছু হয়ে যাবে। পারলে আমায় ক্ষমা করে দেবেন। আমি আসি, ভালো থাকবেন। বলে রাফিকে কিছু বলার সুযোগ না দিয়ে মিহি মাথা নিচু করে গাড়ি থেকে নেমে পড়ে। বড় বড় পা ফেলে সোজা বাড়িতে ঢুকে পড়ে। রাফি পিছন থেকে ডাকতে গিয়েও আর ডাকে না। নিষ্ক্রিয় চোখে তাকিয়ে দেখে সপ্তদশীর অভিমানী চলার বেগ। আজমল হোসেন আজ দুপুরে বাড়িতে এসেছেন। মিহিকে বাড়িতে ঢুকতে কোনো দিকে না থেকে সোজা নিজের ঘরে চলে যায়। আজমল হোসেন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। মেয়ের পায়ের শব্দে মেয়ের দিকে তাকান তিনি। মিহিকে কোনো দিকে না তাকিয়ে গোমরা মুখে সোজা উপরে চলে যেতে দেখে ভুরু কুঁচকে আসে তার। সকাল সকাল বান্ধবীর জন্মদিনের জন্য বেশ খুশি ছিল ও। তাহলে এখন আবার কি হলো? আজমল হোসেন সোফা সেরে উঠে মেয়ের পিছু পিছু যান। ঘরে গিয়ে দেখেন মেয়ে খাটের পর উবু হয়ে শুয়ে আছে। আজমল হোসেন মেয়েকে ডাকেন। আম্মু। বাবার ডাকে তড়িঘড়ি করে উঠে বসে মিহি। মিহির মুখ ভার, চোখ ভেজা দেখে আজমল হোসেন এগিয়ে যান, বলেন, কি হয়েছে আম্মু? এত তাড়াতাড়ি ফিরে যে রুয়ের বার্থডে সেলিব্রেট করনি, মুখটা এমন দেখাচ্ছে কেন? মিহি চোখ সরিয়ে মুখ নামিয়ে রেখেছে। আজমল হোসেন এগিয়ে যান মেয়ের কাছে, মৃদু স্বরে বলেন, কিছু বলছো না যে? মিহি ছলছল চোখ তুলে তাকাই আজমল হোসেনের দিকে। কি হয়েছে মা, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমায়?
মিহির হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ভেজা কণ্ঠে বলে, কিছু হয়নি আব্বু, তাহলে কাঁদছো কেন? এমনি কান্না পাচ্ছে। এমনি এমনি কেউ কাঁদে? 18 জুলাই আমার জন্মদিন, তাই না আব্বু? এই তো আর 14 দিন পর। তাই এবার জন্মদিনে কি চাই আমার মায়ের? কিছু চাই না আব্বু। জানো 18 জুলাই না মিফতাহুলেরও বার্থডে। তোমাকে বলেছিলাম না মিফতাহুলের কথা, ওরও বার্থডে। তাই? কিন্তু ও তো মারা গেছে। আজমল হোসেনের কথা শেষ হতে না হতে মিহি বলে কথাটা জানো আব্বু, 18 জুলাই ওর বার্থডের দিনেই ও মারা গেছে। বলে মাথা নামিয়ে ফুপিয়ে ওঠে মিহি। মেয়ের কথা শুনে আজমল হোসেনের মুখের আকৃতি বদলে যায়। চমকে তাকান তিনি। শুকনো ঢোক গিলতো গলায় বাঁধে। দরজায় শব্দতে বাবা মেয়ে দুজনেই ফিরে তাকায় দরজার দিকে। সাবিনা বেগম দাঁড়িয়ে আছেন। তিনি আজমল হোসেনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছুটে যান নিজের ঘরে। মিহি অবুঝ স্বরে বাবার দিকে চোখ ফিরিয়ে বলে, আমুর কি হলো আব্বু? বাইরে থেকে চলে গেল কেন? ভেতরে কেন আসলো না? আজমল হোসেন খানিক চুপ থেকে ঢোক গিলে বলে, কিছু না আম্মু, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি আসছি। বলে দূরত্ব পায়ে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। মিহি ভ্যাবলার মতো তাকিয়ে থাকে বাবার দিকে। আজমল হোসেন পাশের ঘরে গিয়ে দেখে সাবিনা বেগম উল্টো ঘুরে খাটের উপর শুয়ে আছে। আজমল হোসেন এগিয়ে যান তার কাছে। সাবিনা বেগমের মুখ পানে তাকাতে আজমল হোসেন শুষ্ক ঢোক গেলেন। সাবিনা বেগমের চোখে পানি টলমল করছে। আজমল হোসেনকে দেখে সেই পানি গড়িয়ে গাল বেয়ে নামে গলায়। তিনি অস্থির হয়ে উঠে গিয়ে আজমল হোসেনের দুই বাহু আঁকড়ে ধরেন। কানারত অস্থির কণ্ঠে বলেন, আমি আর ঢাকায় থাকবো না। আপনি আমাদের নিয়ে অন্য শহরে চলে যাবেন। আমি আর একটা দিনও এখানে থাকবো না। আপনি শুনছেন আমার কথা? আমি আমার মেয়েকে নিয়ে আর এই শহরে থাকবো না। অনেক দূরে চলে যাব আমরা, অনেক দূরে। এই অভাবের শহরে আমি আর থাকবো না। আমার মেয়েকে নিয়ে আপনি আমাদের নিয়ে যাবেন, বলুন না। সাবিনা বেগম অস্বাভাবিকভাবে কাঁপছেন। কথাগুলো বলতে বলতে শব্দ করে কেঁদে ওঠেন তিনি। আজমল হোসেনের দুই বাহু ঝাঁকিয়ে অনার্গল একই কথা আওড়াতে থাকেন তিনি। আজমল হোসেন নিস্তেজ দাঁড়িয়ে থেকে শ্বাস টেনে ক্লান্ত স্বরে বলেন, পৃথিবীটা গোল সাবিনা, কোথায় যাবে তুমি? যত দূরেই যাও না কেন, কোনো না কোনো ভাবে ভাগ্যের পরিহাসে ভাগ্য তোমায় আবার একই জায়গায় ফিরে নিয়ে আসবে। জীবন বৃত্তের মতো যেখানে শুরু হয় শেষটাও ঠিক ফিরে এসে সেখানেই হয়। আমরা যেটা ভুলতে চাই সেটাই ঘুরে ফিরে আমাদের সামনে আসে। আমি অত কিছু বুঝি না। আপনি আমাকে আর আমার মেয়েকে অনেক দূরে নিয়ে যাবেন, আমি শুধু সেটাই জানি। পালাতে চাইছো? সাবিনা বেগম আচমকা স্থির হন। হঠাৎ করে থেমে যান তিনি। অস্থিরতা নিস্তেজ হয়। একটু পিছিয়ে ধপ করে খাটের উপর বসে পড়েন। আজমল হোসেন অদ্ভুত হাসার চেষ্টা করেন। গলা নামিয়ে বলেন, সময় থেকে পালাতে পারবে তুমি? পালাতে পেরেছো আদৌ? ঘুরে ফিরে তো আবার একই জায়গায় ফিরে এসেছো। সাবিনা বেগম ঠোঁট ভেঙে কেঁদে ওঠেন। অস্পষ্ট স্বরে বলেন, আমি ওকে হারাতে পারবো না। আমি বাঁচবো না ওকে ছাড়া। আপনি তো জানেন আমি নিঃস্ব, আমার আর কেউ নেই, থেকেও নেই। আমি ওকে কখনো দূরে যেতে দেব না, আমার কাছ থেকে হারাতে দেব না। হারানোর সময় হয়ে গেছে। কতদিন আর নিজের কাছে রাখবে? যা সম্ভব তাকে ফিরে দিতে হবে না? আজমল হোসেনের কথাগুলো কেঁপে কেঁপে পৌঁছায় সাবিনা বেগমের কাছে। সাবিনা বেগম স্যাত করে চিল্লিয়ে ওঠেন, না, কিছুতেই না। ও আমার সম্পদ, আমার জীবনের পূর্ণতা। আমি ওকে কিছুতেই হারাতে দেব না, কিছুতেই না। আমি তো আপনার কাছ থেকে কিছুই চাই না, বলুন। আর চাইছি ওকে আমার থেকে দূরে নিয়ে যাবেন না প্লিজ। আমি বাঁচবো না। আর আপনি বাঁচতে পারবেন ওকে ছাড়া? আজমল হোসেনের গলা কাঁপছে। কথাগুলো টেনে হিসে বেরিয়ে আসছে গলা থেকে। শ্বাস আটকে আসছে। বুকের উপর পাথর চেপে রাখার মতো কষ্ট হচ্ছে। চোখের পানি বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। ভীষণ ব্যথা অনুভব হচ্ছে বুকে। তিনি দাঁতে দাঁত চেপে সহ্য করছেন সেই ব্যথা। তবে আর সহ্য করতে পারেন না তিনি। হঠাৎ বুক চেপে ধরে খাটের উপর টলে পড়েন তিনি। শ্বাস আটকে আসছে। সাবিনা বেগম তপ্তা খেয়ে হুড়মুড়িয়ে খাটের পাশে বসেন। কান্না গলায় আটকে যায় তার। কান্নারত ব্যস্ত গলায় বলেন, কি হলো আপনার? এই কথা বলছেন না কেন আপনি? কি হয়েছে আপনার? আজমল হোসেনের চোখ মুখ নিমিষে রক্ত জমাট বেঁধে লাল হয়ে যায়। কপালের পাশের রগগুলো অস্বাভাবিক ফুলে ওঠে। চোখ মুখ খিচে রেখেছেন তিনি। শ্বাস নিতে পারছেন না। সাবিনা বেগমের চিৎকারে ঘর থেকে বেরিয়ে আসে মিহি। হুড়মুড়িয়ে পাশে ঘরে ঢুকে আব্বুকে বিছানার উপর অস্বাভাবিক অবস্থায় চোখ মুখ খিচে রাখতে দেখে এলোমেলো পায়ে ছুটে যায় মিহি। সাবিনা বেগম পাশে বসে বারবার আজমল হোসেনকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কান্নারত কণ্ঠে ডেকে যাচ্ছেন।
মিহিকে দেখে আরও জোরে ডুকরে কেঁদে ওঠেন তিনি। মিহি কিছু বুঝতে না পেরে আব্বুকে ঝাঁকায়। আব্বু, ও আব্বু, কি হলো তোমার আব্বু? আজমল হোসেন কথা বলছেন না, সেন্সলেস হয়ে গেছেন তিনি। হাসপাতালের করিডোরে সাদা দাওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে মিহি, মাথা উঁচিয়ে, চোখ দুটো বন্ধ করে রাখা। ওর পাশে একটা চেয়ারে নিস্তেজ হয়ে মাথা এলিয়ে বসে আছেন সাবিনা বেগম। তাই নিস্তেজ ভেজা চোখ সামনে একটা কেবিনে দরজার দিকে নিবদ্ধ। দরজা বন্ধ, দরজার ওপারে আছে আজমল হোসেন। দরজার পাশে বুকে হাত গুটিয়ে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে সাফি। সাফি বারবার তাকাচ্ছে মিহি আর সাবিনা বেগমের দিকে। তখন ভাগ্যক্রমে সাফি এসেছিল মিহিদের বাড়িতে। বাড়ির দরজা হাট করে খুলে রাখা ছিল। সাফি ভেতরে ঢুকে খানিক অবাক হয়। ড্রয়িং রুমে কেউ নেই, দরজাটাও খুলে রাখা। উপর থেকে সাবিনা বেগমের কান্না আর মিহির গলা শুনে তড়িঘড়ি করে উপরে ওঠে সাফি। ঘরে ঢুকে আজমল হোসেনের অবচেতন অবস্থা দেখতে পায় সে। পরপর এক মুহূর্ত দেরি না করে আজমল হোসেনকে নিয়ে আসা হয় হসপিটালে। আব্বুর এমন অবস্থা দেখে মিহি কাঁদেনি, তবু বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। কাঁদতে ইচ্ছে করছে খুব, চোখের পানিরা বারবার উকি দিচ্ছে, কিন্তু চোখ থেকে পানি গড়িয়ে পড়ার সাহস পাচ্ছে না, কাঁদতে পারছে না মিহি। সাবিনা বেগম খুব দুর্বল হৃদয়ের মানুষ, অল্পতেই ভেঙে পড়েন তিনি। তিনিও ছিলেন তার বাবার মার বড্ড আদর মেয়ে, আদরে আহ্লাদীপনায় বেড়ে উঠেছেন তিনি। তার জীবনে কোনো অভাব বুঝতে পারেনি তিনি, আর না চোখে কখনো পানি এসেছে। কিন্তু যখন সবাইকে ছেড়ে আজমল হোসেনের সাথে চলে আসলেন, সবার মধ্য থেকে আজমল হোসেনকে বেছে নিলেন, তখন থেকে তিনি খুব সহজেই ভেঙে পড়েন। খুব ছোট ছোট বিষয়ে কাঁদতে শিখেছেন। আজমল হোসেনের সঙ্গ বেছে নেওয়ার সিদ্ধান্তে তার একান্ত ছিল, আর এই সিদ্ধান্ত ভুল নয়। আর না এই সিদ্ধান্ত নিয়ে আফসোস করেন, তবে নিজের আপন মানুষদের জন্য কেঁদেছেন তিনি। আড়ালে আবডালে অনেক কেঁদেছেন। এখন ছোট ছোট বিষয়ই ভয় পান তিনি। মায়ের দুর্বলতা বাড়াতে চায় না মিহি। মিহি যদি কাঁদে তাহলে তার মা আরও বেশি ভেঙে পড়বে। মায়ের কথা চিন্তা করে নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছে মিহি। সাবিনা বেগম কাঁদতে কাঁদতে নিশ্চুপ হয়ে গেছেন। পুরো করিডোরে নীরবতা। সবার নীরবতার মাঝে ডাক্তার বেরিয়ে আসেন কেবিন থেকে। ডাক্তার বের হতেই সাফি এগিয়ে যায়। সাবিনা বেগম মাথা তুলে শ্বাস টেনে উঠে দাঁড়ান। মিহি দৌড়ে যায় ডাক্তারের সামনে। ডাক্তার সবার অবস্থা বুঝতে পেরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলেন, চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট এখন ঠিক আছেন। তবে 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 কি? কাপা গলায় ব্যস্ত হয়ে কথাটা বলেন সাবিনা বেগম। মিহি মায়ের কাজ জড়িয়ে ধরে ডাক্তারের পানে তাকায়। ডাক্তার বলেন, ওনার ওপর কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। বেশি চিন্তা ভাবনা ওনার জন্য মোটেও ভালো নয়, কিন্তু এই নিয়ে তিনবার ওনার কাছে এখন যাওয়া যাবে কি? আমরা ভেতরে যেতে পারি এখন? ডাক্তারকে কথার মাঝে থামিয়ে কথাটা বলে সাফি। সাফির কথায় ডাক্তার সর চোখে তাকান। সাফির ইশারা বুঝে কথার মোড় ঘোরান তিনি। আর জি, এখন আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন, তবে বেশি কথা বলবেন না ওনার সাথে। মিহি বলে, আপনি কি যেন বলতে গিয়ে বললেন না তিনবার? কি হয়েছে আব্বু, ঠিক আছে তো? বলুন না ডক্টর। উনি একদম ঠিক আছেন, একটু প্রেশার ফল্ট হয়েছিল, এই আর কি। ওনাকে বেশি টেনশন দেবেন না। আজকে উনি হসপিটালেই থাকবেন, কাল সকালে ওনাকে রিলিজ দেওয়া হবে। আপনারা যান, এখন ওনার সাথে গিয়ে দেখা করতে পারেন। ডাক্তারের কথা শেষ হওয়ার মাত্রই মিহি আর সাবিনা বেগম ঢুকে পড়েন কেবিনে। ওদের দিক থেকে চোখ ফিরিয়ে ডাক্তার সাফির দিকে তাকিয়ে বলে, মিস্টার মির্জা, ওনারা কি হন আপনার? সাফি সময় নিয়ে বলে, রিলেটিভ। পেশেন্টের এই নিয়ে তিনবার হার্ট অ্যাটাক হয়েছে, ওনার কথা মাথায় রাখবেন। আর একবার যদি এমনটা হয় তাহলে কিন্তু ওনার লাইফ রিস্ক হতে পারে। আমি বুঝতে পারছি ডাক্তার, তবে এই কথাটা যেন ওনার পরিবারের কেউ না জানে। এটা ওনার ফ্যামিলিকে জানানোর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু আগেরবার যখন আপনি ওনাকে এখানে নিয়ে এসেছিলেন তখনই উনি নিজেই আমাকে বারণ করে দিয়েছিলেন যেন এই বিষয়ে তার স্ত্রী বা মেয়েকে না জানানো হয়। আজকে এই অবস্থাতেও ঠিকমতো কথা বলতে পারছিলেন না উনি, তবুও আমাকে বলেছেন যেন কাউকে কিছু না বলি। ডোন্ট ওয়ারি, আমি কাউকে কিছু বলবো না। বলে সেখান থেকে চলে যান ডাক্তার। সাফি কেবিনে ঢোকে। মিহি আর সাবিনা বেগম দুজনেই বেডের দুদিকে বসে আছেন। আজমল হোসেনের জ্ঞান ফিরেছে, তবে চোখ বন্ধ করে আছেন তিনি। মিহি ধীর কণ্ঠে আব্বুকে ডাকে। আব্বু। আজমল হোসেন পিট পিট করে চোখ খুলে তাকান। চোখ ঘুরিয়ে তিনি
তিনজনকেই দেখে নেন। সাপি চোখের ইশারায় কিছু একটা বোঝায় তাকে। তিনি মুচকি হাসার চেষ্টা করে ক্লান্ত ক্ষীণ স্বরে বলে, আমি ঠিক আছে আম্মু, টেনশন করো না। এত সহজে তোমাদের রেখে কোথাও যাব না আমি। সাবিনা বেগম কেঁদে ওঠেন। এবার কেঁদে ওঠে মিহিও। নিজেকে সামলাতে না পেরে বেডের ওপর শুয়ে থাকা অবস্থায় আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কোথায় যাবে তুমি আমাদের ছেড়ে? শুধু সহজে নয়, কঠিন অবস্থাতেও আমি তোমায় কোথাও যেতে দেব না। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই আব্বু। কখনো আমাদের ছেড়ে যাবার কথা ভাববেও না তুমি। নিজের শরীরে একদম খেয়াল রাখো না তুমি। কিসের এত চিন্তা তোমার? আজ থেকে আর কোনো চিন্তা করবে না তুমি। আজমল হোসেন হাসেন। চোখের কোণা দিয়ে দু ফোঁটা জল কান বেয়ে গড়িয়ে পড়ে। তিনি আধো আধো স্বরে বলেন, পাগলি মেয়ে আমার, তোমার আম্মুকে কান্না থামাতে বলো আম্মু। আমার কিচ্ছু হয়নি, আমি যে তার চোখের পানি দেখতে পারি না। সাবিনা বেগম চোখ মুছে কান্না আটকায়। আজমল হোসেনের চোখে একটু খোলা। তিনি সরু চোখে তাকান সাবিনা বেগমের দিকে। সাবিনা বেগমের ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে কান্নার তোপে। নাকের পাটা ফুলে ফুলে উঠছে। আজমল হোসেন মৃদু হাসেন। মিহি ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। সাফিও নিচে গেছে প্রয়োজনীয় ওষুধপত্র আনতে। কেবিনে পিন পতন নীরবতা। আজমল হোসেন অনেকক্ষণ যাবৎ সাবিনা বেগমের দিকে চেয়ে থাকেন। মুখে হাসি ফুটিয়ে বলেন, আমার এইটুকু অসুস্থতাই কেঁদে কেঁদে নিজের এমন অবস্থা বানিয়ে ফেলেছো সাবিনা। আমি চলে গেলে কি করবে? তৎক্ষণাৎ আজমল হোসেনের মুখ চেপে ধরে সাবিনা বেগম। চুপ, এমন কথা কখনো বলবেন না। আপনার আগে যেন আমার মরণ হয়, কারণ আপনার বিরহ আমি সইতে পারবো না। আর তোমার বিরহ যে আমি সইতে পারবো না, তুমি তো জানো আমার ইহ জগতে কেউ নেই আর কেউ না ছিল। এই জগৎ থেকে যখন আমি পর জগতে যাব, তখন না তোমাকে ছেড়ে যেতে আমার খুব বেশি কষ্ট হবে সাবিনা। আর আমার কষ্ট হবে না বুঝি? কে আছে আমার বলুন? আপনি আর মিহি ছাড়া আমাকে ছেড়ে কখনো কোথাও যাবেন না প্লিজ। যেখানে যাবেন আমাকে নিয়ে যাবেন। আপনার হাত ধরে এতগুলো বছর চলেছি, বাকি বছরগুলো চলার জন্য আমার এই হাতটাই প্রয়োজন। এই হাতটা কখনো ছাড়বেন না প্লিজ। আজমল হোসেনের হাত শক্ত করে ধরে কথাটা বলে সাবিনা বেগম। মিহি দরজায় দাঁড়িয়ে আব্বা আম্মুর সব কথা শুনে মুখে আপ্লুত হাসি ফুটে ওঠে মিহির। মনের ভেতর ভালো লাগার পুষ্প ফুটে ওঠে। বরাবরই আব্বু আম্মু একে অপরের প্রতি ভালোবাসা দেখে এসেছে মিহি। বারংবার মুগ্ধ হয়েছে সে। দুজনেই দুই প্রান্ত থেকে নিঃস্ব, তবুও তারা পরিপূর্ণ তাদের ভালোবাসার জন্য। নিজের জীবন নিয়ে মিহি যতবার ভেবেছে ততবারই নিজেকে সাবিনা বেগমের রূপে কল্পনা করেছে, আর নিজের জীবন সঙ্গীকে চেয়েছে আজমল হোসেনের রূপে। আজমল হোসেন অসুস্থতার কথা শুনে পরের দিন সকালে রুহি আসে হসপিটালে। রাফি নিজেই নিয়ে এসেছে ওকে। রাতে সাবিনা বেগম আর মিহি দুজনেই হসপিটালে ছিল। সাফি সকাল হতে চলে এসেছে। অন্য সবসময় সাফিকে দেখলে বিরক্ত লাগত মিহির, তবে এখন আর লাগছে না। ধীরে ধীরে সাফির ওপর কৃতজ্ঞতা বেড়ে চলেছে। কৃতজ্ঞতা প্রকাশের জন্য হলো সাফির সাথে বেশ হেসে হেসে কথা বলছে মিহি। একটু বিরক্তি প্রকাশ পাচ্ছে না কোথায়। মিহি আব্বুকে ওষুধ খাইয়ে সাবিনা বেগমের সাথে একটু নিচে গেছে। আজমল হোসেন আদর্শ হয়ে শুয়ে আছেন বেডে। সাপে একটা চেয়ার টেনে বসে সামনে। সবসময়ের মতো মুখে হাসি ফুটিয়ে বলে, এখন কেমন লাগছে আঙ্কেল? ভালো লাগছে বাবা। তুমি না থাকলে যে কি হতো। পরপর দুবার জীবন বাঁচালে আমার। এইভাবে বলবেন না আঙ্কেল, এটা আমার কিন্তু আঙ্কেল, এবার থেকে আপনাকে কিন্তু একদম স্ট্রিক্ট থাকতে হবে। আপনি তো জানেন সব কিছু। তোমার আন্টি বা মিহি যেন কিছু জানতে না পারে বাবা। ওরা জানলে নিজেকে সামলাতে পারবে না। ওদের জানানো কি প্রয়োজন নয়? পরপর 3 বার স্ট্রোক হয়েছে আপনার। প্রথম দিন আমি ছিলাম ভাগ্যক্রমে, দ্বিতীয় দিন তো অফিসেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আবার কালকে। এইভাবে চলতে থাকলে ওরা যে কোনো মুহূর্তে জেনে যাবে, তখন আরও বেশি ভেঙে পড়বে। তখনকার কথা তখন ভাবা যাবে, কিন্তু এখন আমি ওদের কিছু জানাতে চাই না। সাপে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফোনটা বেজে ওঠে ওর। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কিছু একটা বলতেই সাফি বলে, ওকে, আমি আসছি এক্ষুনি। ফোন পকেটে রেখে আজমল হোসেনের দিকে চোখ ফিরিয়ে বলে, আঙ্কেল, আমার এখন অফিসে যেতে হবে, একটা জরুরি মিটিং আছে। আমি আসি, নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে বাবা, এসো তুমি, সাবধানে যেও। সাপি মুচকি হেসে কেবিন থেকে বের হতেই মিহি আর সাবিনা বেগমের মুখোমুখি হয়। সাবিনা বেগম বলেন, চলে যাচ্ছ বাবা? জি আন্টি, একটা আর্জেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাই যেতে হচ্ছে। তবে আমি বাকি সব ফর্মালিটিস শেষ করে দিয়েছি। আঙ্কেলকে একটু পরেই রিলিজ দিয়ে দেওয়া হবে। গাড়ি নিচেই আছে, পৌঁছে দিবে, সমস্যা হবে না।
ধন্যবাদ বাবা, অনেক করেছো আমাদের জন্য। সাফি মুচকি হাসে। সাবিনা বেগমে কেবিনে ঢোকে। মিহি পিছনে ঢোকার সময় সাফি বলে। আসি। মিহি ঘুরে তাকিয়ে মিষ্টি হেসে বলে। জি, সাবধানে যাবেন। বলে কেবিনে ঢোকে মিহি। সাফি ঠোঁট পাকিয়ে অদ্ভুত হাসে। চোখে সানগ্লাস পরতে পরতে হসপিটাল থেকে নিচে নামে। রিসেপশন থেকে লিফটের দিকে যাচ্ছিল রুহি আর রাফি। আজমল হোসেনকে 3 তলার 302 নম্বর কেবিনে রাখা হয়েছে। রাফি মুখে মাস্ক। লিফটের সামনে এগোনোর সময় রাফিকে পাশ কাটিয়ে বাইরের দিকে যায় সাফি। রাফি একটু এগিয়ে থমকে যায়। চট করে পিছন ফিরে তাকায়। ভাইয়া, থেমে গেলে কেন? তাড়াতাড়ি এসো। চঞ্চল চোখ ফেরাই এদিক ওদিক, তবে চেনা কোনো মুখ নেই। রাফির কেন যেন মনে হলো খুব চেনা কাউকে দেখলো ও। রাফি এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখে নেয় সবটা। রাফিকে থামতে দেখে রুহি পিছন ফিরে ডাকে। রাফি পিছন থেকে সামনে তাকায়, এগিয়ে যায় লিফটের দিকে। 302 নম্বর কেবিনে দরজার কাছে গিয়ে দাঁড়ায় রাফি আর রুহি। দরজা একটু চাপানো। রুহি দরজা ঠেলে ভেতরে ঢোকে। মিহি আপু সব ওষুধপত্র গুছিয়ে ব্যাগে রাখছিল। সাবিনা বেগম একইভাবে আজমল হোসেনের পাশে বসে আছেন। দরজা খোলার শব্দে সবাই তাকায় দরজার দিকে। রুহিকে দেখে মিহি মিষ্টি হাসে। ব্যাগ রেখে এগিয়ে আসে রুহির দিকে। এমন সময় রাফি ঢোকে কেবিনে। অমনি থেমে যায় মিহি। মুখের হাসিটুকু মিলিয়ে যায়। রাফি ভেতরে আসতে চোখাচোখি হয় দুজনের। মিহি একটু সময় নিয়ে চোখ ফেরায়। মুখে অপ্রস্তুত হাসি ফুটিয়ে বলে। এসেছিস পাখি? তোকে তো বললাম আসতে হবে না, আমরা বাড়িতেই যাচ্ছি এখন। তো কি হয়েছে? আমি আমার আঙ্কেলকে দেখতে আসতে পারি না? আমি ওনার মেয়ে নয় বুঝি? শুধু তুই ওনার একার মেয়ে? মিহিকে কথাটা বলে আজমল হোসেনের দিকে এগিয়ে যায় রুহি। মিহিও পেছন পেছন এগিয়ে যায়। রাফি মিহির থেকে দৃষ্টি সরায়। মিহি যে রাফিকে এড়িয়ে যেতে চাচ্ছে তা সম্পূর্ণ বুঝতে পারছে রাফি। রাফি আর রুহিকে দেখে আদর্শ থেকে উঠে বসেন আজমল হোসেন। রাফি সালাম দেয় তাকে। আজমল হোসেন সালামের উত্তর দেয়। রাফি বলে। এখন কেমন আছেন আঙ্কেল? আজমল হোসেন বলেন। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। হঠাৎ আপনার কি এমন হয়েছিল আঙ্কেল যে আপনাকে হসপিটালে অ্যাডমিট করতে হলো? আজমল হোসেন এবার সাবিনা বেগমের দিকে তাকান। সাবিনা বেগমের চোখ দুটো ভীত নয়নে আগে থেকেই তাকিয়ে আছে তার দিকে। তার চোখ যেন বলে দিচ্ছে অনেক কথা। আজমল হোসেন চোখ ফিরিয়ে হাসার চেষ্টা করে বলেন। একটু প্রেশার ফল, আর তেমন কিছু নয়। আজমল হোসেন এবার রুহির দিকে তাকিয়ে বলে। শুভ জন্মদিন মামুনি। কালকে তো তোমার উইশ করতে পারিনি, আজকেই করলাম। মিহি কালকের ঘটনাটা আমাকে বলেছে মা। মিফতাহুল এর ঘটনাও শুনলাম। সাবিনা বেগম আচমকা উঠে দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলেন। বাবা, দাঁড়িয়ে আছো কেন? বসো। মিহি চেয়ার এগিয়ে দে, বসতে দে ওদের। আজমল হোসেন সাবিনা বেগমের দিকে তাকান। অদ্ভুত হাসেন তিনি। সাবিনা বেগম ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে দুদিকে মাথা নাড়ে। রাফি বলে। আচ্ছা ওকে আঙ্কেল, বসতে হবে না আমাদের। আজমল হোসেন বলেন। জানো রাফি, আমার মিহির জন্মদিনও 18 জুলাই, যেদিন তোমাদের মিফতাহুলের জন্মদিন। ঠিক সেই দিন আমার আম্মুর জন্মদিন। কিন্তু এটা শোনার পর খারাপ লাগছে যে মিফতাহুল ওর এই বিশেষ দিনেই। যাই হোক, এসব নিয়ে আর কথা না বলি। রাফি মিহির দিকে তাকায়। মিহির আব্বুর পাশে মাথা নিচু করে বসে আছে। রাফি কিছু একটা বলতে যাবে, তার আগেই দরজায় কড়া নাড়ে কেউ। চকিতে তাকায় দরজার দিকে। একজন ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে। তিনি মিহির উদ্দেশ্যে বলেন। আপনাদের রিলিজ দেওয়া হয়েছে, সব ফর্মালিটি অলরেডি পূরণ করা হয়েছে। জাস্ট একটা পেপারে পেশেন্টের ফ্যামিলির কারো সাইন প্রয়োজন। আপনাদের মধ্যে কেউ রিসিপশনে গিয়ে সাইনটা দিয়ে আসুন। মিহি দাঁড়িয়ে বলে। জি, আমি যাচ্ছি। রুহি মিহিকে বলে। চল পাখি, আমিও যাচ্ছি তোর সাথে। মিহি মুচকি হেসে পা বাড়ায়। আজমল হোসেন রাফিকে উদ্দেশ্য করে বলেন। ওদের সাথে তুমিও একটু যাবে বাবা। মিহি তো এত সব কিছু বোঝে না, যদি কোনো সমস্যা হয়। এভাবে কেন বলছেন আঙ্কেল? যাচ্ছি আমি। মিহি আর রুহি দাঁড়িয়েছিল। রাফি ওদের নিয়ে কেবিনের বাইরে আসে। ওরা কেবিন থেকে বের হতেই সাবিনা বেগম ধরফরিয়ে আজমল হোসেনের হাত ধরেন। তার হাত নিজের মাথায় রেখে বলেন। আপনাকে আমার কসম, আপনি কাউকে কিচ্ছু বলবেন না, দয়া করে কাউকে কিচ্ছু বলবেন না, বাঁচবো না আমি। আজমল হোসেন হাসেন, বলেন। আমার অবর্তমানে ওকে তোমার প্রয়োজন হবে সাবিনা, নয়তো কে সামলাবে তোমায়? কাউকে জড়িয়ে কাঁদার জন্য হলেও ওকে তোমার প্রয়োজন হবে। চিন্তা করো না, আমি চুপ থাকবো, বলবো না কাউকে কিছু। আপনি আবার এইসব কথা বলছেন? কি হয়েছে আপনার? কেন বলছেন এইসব? কোথাও যাবেন না আপনি আমায় ছেড়ে। আমাদের সুখী পরিবার ঠিক যেমন ছিল তেমনই থাকবে। আজমল হোসেন দীর্ঘশ্বাস ফেলেন।
এদিকে বাইরে বেরিয়ে সিঁড়ির দিকে এগোয় মিহি। মিহিকে সিঁড়ির দিকে এগোতে দেখে রুহি ডাকে। ওদিকে কোথায় যাচ্ছিস পাখি? লিফট তো এদিকে। মিহি থেমে যায়। রাফি চোখ সরু করে দাঁড়িয়ে আছে। মিহি আমতা আমতা করে বলে, সিঁড়ি দিয়ে নিচে যাই, লিফটের কি প্রয়োজন? 3 তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামবি? লিফট তো আছে, তাহলে সিঁড়ি বেয়ে কষ্ট করে নামার কি প্রয়োজন? মিহি রাফির দিকে একবার তাকায়, চোখ সরিয়ে মিনমিন করে বলে, ওই লিফটে উঠলে আমার অস্বস্তি হয়, মাথা ঘোরায়। তো কি হয়েছে, আমি তো আছি, আয় তো। বলে মিহি হাত ধরে টেনে লিফটে নিয়ে যায় রুহি। রাফি লিফটে ঢোকে। মিহি শুকনো ঢোক গিলে চোখ গোল গোল করে ভীত নয়নে তাকিয়ে আছে। লিফটের দরজা বন্ধ হতেই ধক করে ওঠে মিহি। লিফট চলতেই মিহি চোখ খিচে বন্ধ করে রাফির বাহু জাপটে ধরে। আচমকা মিহির কাণ্ডে বিস্মিত হয়ে যায় রাফি। চোখ গোল গোল করে রুহির দিকে তাকায়। রুহি চোখ বড় বড় করে তাকিয়েছিল। রাফি তাকাতেই ঠোঁট চেপে হাসে ওঠে রুহি। মিহি রাফির হাত খামচে ধরে চোখ মুখ খিচে রেখেছে। রুহি এদিক ওদিক তাকাচ্ছে, সামনে দৃশ্য এড়িয়ে যেতে চাইছে সে। মিহি স্পর্শে রাফি শুষ্ক ঢোক গিলে ওর হাতের পর হাত রাখে। রাফির হাতে মিহির নখ দেবে গেছে। কয়েক মুহূর্তের মধ্যেই লিফট থামে। মিহি পিটপিট করে চোখ খোলে। নিচের হাতের বন্ধনে রাফির হাত আবিষ্কার করতে ছিটকে দূরে সরে যায় মিহি। রুহি এখনও ঠোঁটে চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। লিফট থেকে তড়িঘড়ি করে বেরিয়ে মিহি ঘন ঘন চোখ ঝাপটে বলে, সরি। রাফি রাশভারী গলায় বলে, ইটস ওকে। হসপিটালে এসেছে থেকে এই প্রথম দেখা হলো মিহি আর রাফির মাঝে। তো আবার দু বাক্যের কথা বলার সময় মিহি রাফির চোখের দিকে তাকায়নি। রাফির হাতে মিহির 4টা নখের দাগ বসে গেছে, রক্ত বেরিয়ে আসছে সেখান থেকে। মিহির চোখ আচমকা যায় রাফির হাতের দিকে। অমনি সে তড়িৎ বেগে তাকায় রাফির দিকে। নীরদ কণ্ঠে বলে, আপনার হাতে তো অনেকটা দাগ বসে গেছে। আম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি। নখ কাটতে মনে ছিল না। আমি আজকেই গিয়ে কেটে ফেলবো। আপনি চলুন, মলম লাগাতে হবে না তো ইনফেকশন হয়ে যাবে। সমস্যা নেই, এটুকুতে কিচ্ছু হবে না, ব্যস্ত হবেন না এত। সমস্যা নেই বললেই হলো, যদি ইনফেকশন হয়ে যায়? হলে আমার হবে, আপনার কি? আমার কি মানে? আমার সব কিছু। আমার জনিত ব্যথা পেয়েছেন আপনি। জেদ খাটিয়ে কথাটা বলে মিহি। মিহির কথায় রাফি ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে, এই ব্যথা পাওয়ার জন্য বারংবার প্রস্তুত আছি আমি। কি বিড়বিড় করছেন? চলুন, ওইদিকে নার্স আপনাকে স্যানিটাইজ করে দিবে। বলে একজন নার্সকে ডেকে মিহি পাশের একটা ফাঁকা কেবিনে নিয়ে যাওয়া হয়। রাফিকে বসানো হয় একটা চেয়ারে। রাফি মুখের মাস্ক খুলতে সামনে থাকা নার্সটা চিৎকার করে ওঠে। মুখ হাঁ করে চোখ দুটো মার্বেলের মতো গোল গোল করে তাকিয়ে থাকে রাফির দিকে। চোখ কষলে আবারও রাফির দিকে তাকাই। সামনে স্বয়ং রুজান রাফি চৌধুরী বসে আছে। এটা ধ্যানে আসতেই লাফিয়ে ওঠে নার্সটির প্রফুল্ল কণ্ঠে বলে, আপনার রুজান রাফি চৌধুরী না স্যার? আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। প্লিজ আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ। আমি আপনার সব গান শুনেছি, ফেসবুকে রোজ স্টক করি আপনাকে। প্লিজ স্যার, শুধু একটা অটোগ্রাফ দিবেন প্লিজ। ওকে, আপনি একটু আস্তে কথা বলুন, বাইরে যেন কেউ জানতে না পারে। আপনি আপনার কাজ করুন, আমি আপনাকে অটোগ্রাফ দেব। সত্যি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার হাতে ওষুধ লাগাতে হবে তো আপনাকে ছুঁতে হবে। আমি আপনাকে ছুঁতে পারবো? সত্যি? ও মাই গড, আমি স্বপ্ন দেখছি না তো? নার্সটা তিরিং বিরিং করে লাফিয়ে মিহির সামনে যায়। মিহি আর রুহি ফ্যাল করে তাকিয়ে আছে। নার্সটা নিজের হাত মিহির দিকে বাড়িয়ে দিয়ে বলে, আপু আমাকে একটা চিমটি কাটুন তো। আমার না কেমন সব কিছু স্বপ্নের মতো লাগছে, গর্ব লাগছে আমার। আমি সত্যি রুজান রাফিক চৌধুরীকে আজ সামনাসামনি দেখছি, আবার ছুঁতেও পারবো। মিহি দাঁতে দাঁত পিষে বড় বড় নখ দিয়ে জোরে একটা চিমটি কাটে। এতে নার্সের কোনো পরিবর্তন দেখা যায় না, বরং সে আরও লাফিয়ে রাফির সামনে এসে বসে। মিহি আহমকের মতো তাকিয়ে থাকে ওর দিকে। কোনোই দিয়ে রুহিকে খুঁচিয়ে বলে, ভাই, এ কি পাগল নাকি? এত বড় বড় নখ দিয়ে ওর ওই রকম ত্বকে চিমটি কাটলাম, অথচ ওর কোনো রিয়াকশন নেই। আর তোর ভাইয়ের হাতে দাগ বসে গেছে, আর আমার এই নখের কবলে পড়ে এখন এই পাগলের পাল্লায় পড়েছে। বলতে বলতে হেসে ওঠে মিহি। রুহি মিহির কাঁধে থুতনি রেখে হাসকি স্বরে বলে, আমার ভাইয়ের হাতে যে দাগ বসেছে সেই দাগ কোনো সাধারণ দাগ নয়লা, এটা হলো ভালোবাসার প্রথম চিহ্ন, যাকে বলে লাভ বাইট। মিহি ভুরকুচকে তাকিয়ে বলে, কি সব আবল তাবল বলেছিস? ঠিক তো বলছি,
আমার ভাইয়ের হাতে তুমি তোমার ভালোবাসার আঁচড় বসিয়ে দিয়েছো। ভালো ভালো, ভালোবাসলেই সেই ভালোবাসার দাগ রাখা প্রয়োজন। ছি রুহি, এইসব কি বলছিস তুই? আমি তো শুধু বললাম, আর তুই তো করলি। আমি কি জেনে বুঝে করেছি নাকি? না জেনেই হোক, তবু করেছিস তো। লাভ বাইট ইজ লাভ বাইট, সেটা জেনে হোক বা না জেনে। যাই হোক, এটা একটা ভুল ছিল, তাই তো ওনাকে এখানে নিয়ে আসলাম। নয়তো ওনার হাতে এই দাগ দেখলে তোর ভাবি ব্যাকুল হয়ে পড়তো। ব্যাকুল হয়ে পড়েছো তুমি? দেখলাম তো। আমি কেন ব্যাকুল হতে যাব? আফটার অল তুমি আমার ভাবি। ছি রুহি, এসব কথা আর কখনো বলবি না। মজা করেই হোক, তবুও এই ধরনের মজা করা ঠিক নয়। তোর ভাইয়ার একজন মায়াবতী আছে তো, সেদিন মেহজাবিন আপুর বিয়ের দিন বলল, মনে নেই তোর? উনি তো তোর ভাবি হবেন, দেখিসনি ওনাকে? নিশ্চয়ই অনেক সুন্দরী। কার কথা বলছিস বলতো? কেন মনে নেই? সেই দিন রাতে তোর ভাইয়া বলল। ও মনে পড়েছে। আরে বুদ্ধু, ভাইয়া তো ওটা এমনি এমনি বলেছিল, লীনা আপুকে শোনানোর জন্য এমনি এমনি বলছিল। আমি আমার ভাইয়াকে চিনি না নাকি? রুহির কথায় খানিক চুপ থাকে মিহি। মিহিকে চুপ থাকতে দেখে রুহি ওকে ঝাঁকিয়ে বলে, কি হলো রে, তুই কি ভাইয়ার সেদিনের ওই কথাটাকে সত্যি মনে করেছিলি নাকি? হুম। ছোট্ট করে জবাব দেয় মিহি। রুহি শব্দ করে গা দুলিয়ে হেসে ওঠে। উফ, আমার ভাইয়ার জীবনে কেউ নেই বুঝলি, কিন্তু তোকে একেবারে এন্ট্রি করব আমার ভাইয়ার বউ হিসাবে। হিস, আমার না ভাবলেই খুব খুশি লাগে রে। তুই যদি আমার ভাবি হোস তাহলে খুব ভালো হবে রে। তুই না যা তা একেবারে, যা খুশি তাই বলে দিস, সর তো এখান থেকে। বলেই রুহির কাছ থেকে সরে আসে মিহি। রাফির হাতে মলম লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ করে দিয়েছে নার্স। অটোগ্রাফের সাথে রাফির সাথে ছবিও তুলেছে সেই নার্সটি চলে গেছে অবশেষে। এতক্ষণ বকবক করে রাফির মাথা পুরো পোকা নাড়িয়ে দিয়েছে সে। মিহি রিসিপশনে এসে বাকি ফর্মালিটিসগুলো শেষ করে। আজমল হোসেনকে লিফট দিয়ে নিচে নামানো হয়েছে। সাপি আগে বাইরে গাড়ির ব্যবস্থা করে রেখেছিল, যার কারণে কোনো সমস্যা হয়নি। আর বাড়িতে নিয়ে আসা হয়েছে আজমল হোসেনকে। সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে তাকে, এই কারণে অফিস থেকে টানা 20 দিনের ছুটি নিয়েছেন তিনি। অসুস্থতার কারণে তার ছুটি মঞ্জুর করা হয়েছিল। মিহির সবসময় আব্বুর খেয়াল রাখে। আজমল হোসেনকে এখন নিচতলা থেকে উপরে মিহির পাশের ঘরে শিফট করা হয়েছে। নিচে নামতে দেওয়া হয় না তাকে। মাঝে মাঝে ঘরে হাঁটাহাঁটি করেন তিনি। বেলকুনিতে গিয়ে হেলান কেদারাই মাথা এড়িয়ে বসে থাকেন। এখন আর তেমন কাজ নেই তার। অফিস থেকে ছুটি তো একেবারেই ছুটি। অফিসের কোনো কাজ বাসে করতে দেওয়া হয় না তাকে। মেয়ের করা নির্দেশ আছে এতে। মিহি যখন কোচিংয়ে থাকে তখন মিহির দায়িত্ব পালন করে সাবিনা বেগম। আজমল হোসেন চেয়ে চেয়ে দেখেন সবটা। এই মা মেয়ে মিলে তাকে কতই না যত্ন করছে। এভাবে করে বসে থাকতে থাকতে পুরো 1 সপ্তাহ কেটে গেল। মাঝে কেটে গেছে আরও 5টি দিন। মিহি ওর নিজের মতো পড়াশোনায় ব্যস্ত। আব্বুর অসুস্থতার পর থেকে কোচিং থেকে সোজা বাড়ি ফিরে মিহি। আজও ফিরেছে। ফিরেই আব্বুর ঘরে চক্কর কেটেছে একবার। তারপর ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমের দেশে পাড়ি জমায় মিহি। সন্ধ্যা 7টায় রাফি সবে অফিস থেকে ফিরেছে। হেনা বেগম ছেলের জন্য কফি বানিয়ে ঘরে রেখে গেছেন। রাফি ফ্রেশ হয়ে গলায় টাওয়াল জড়িয়ে কফির মগ হাতে নিয়ে সোফায় বসেন। এক হাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে কফিতে চুমুক দেয় রাফি। ঘরের দরজার বাইরে কেউ পায়চারি করছে। দরজা চাপানো, দরজার নিচ দিয়ে কারোর ছায়া দেখা যাচ্ছে। কেউ বারবার দরজার সামনে এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছে। রাফি কফির মগে আরও একটা চুমুক দিয়ে সাপেপিক কণ্ঠে ডাকে। রাফির ডাকে দরজা একটু ফাঁক করে মাথা ঢুকিয়ে উকি দেয় রুহি। রাফি ভুরু কুঁচকে তীক্ষ্ণ চোখে তাকায়। রুহি ভ্যাবলার মতো ফ্যাল করে একটু হাসে। রাফি গম্ভীর কণ্ঠে ডাকে, সিসি, বাইরে থেকে এমন ওকে দিচ্ছিস কেন? ভেতরে আয়। অনুমতি পাওয়া মাত্রই সবেগে ভেতরে ঢোকে রুহি। ভাইয়ের সামনে এসে পেছনে হাত গুটিয়ে সরু চোখে ভাবুক ভঙ্গিতে পর্যবেক্ষণ করে তাকে। রাফি ফোনে কিছু একটা দেখছে। ফোন থেকে চোখ সরিয়ে রুহির পানে সম্পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি হয়েছে? কি দেখছিস এভাবে? রুহি বড়দের মতো ভাব নিয়ে জবাব দেয়, দেখছি তুমি আসলে বড় হয়ে গেছো। রাফি ভুর দুখানা বেশি করে কুচকে ফেলে। ভাইয়ের দৃষ্টি দেখে রুহি খাটের উপর বসতে বসতে মেকি স্বরে বলে, আমার সেই ছোট্ট গুলুমুলু ভাইয়াটা আজ এত বড় হয়ে গেল যে তার জীবনে একটা মায়াবতী জুটিয়ে ফেললো, আর আমি জানতেও পারলাম না। কিসব বলছিস? ঠিক তো বলছি, তুমি এত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেললে আর আমাকে জানানোর প্রয়োজন বোধটুকু করলে না। আমি কিন্তু কষ্ট পেলাম ভাইয়া।
নাক টেনে টেনে কাঁদো কাঁদো ভঙ্গিতে কথাগুলো বলে রুহি। রাফি বিরক্ত প্রকাশ করে খানিক, কণ্ঠ ভার করে বলে, দিন দিন শান্তর মতো হচ্ছিস, সহজভাবে কথা বলতে পারিস না? রুহি তড়িৎ বেগে খাট থেকে উঠে দাঁড়ায়, হাত নেড়ে বাদ সেধে বলে, আরে না বাবা, আমি কেন ওনার মতো হতে যাব? একটু থেমে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? রাফি ফোনের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলে। হাজারটা বল। রুহি মুচকি হাসে, ভাইয়ের পাশে গিয়ে দূরত্ব বজায় রেখে বসে। ভাইয়ের দিকে ঘুরে কোমল স্বরে প্রশ্ন করে, ভাইয়া, তুমি কি আমার পাখিকে পছন্দ করো? আচমকা রুহির এমন প্রশ্নে তবদা খায় রাফি। রুহির প্রশ্নে তৎক্ষণাৎ জবাব দেয় না রাফি, ফোনের দিকে তাকিয়ে থাকে, তবে মনোযোগ নেই তার। মিহি নাম আর রুহির এমন প্রশ্ন দুটোই রাফির শান্ত চিত্তে তোলপাড় চালানোর জন্য যথেষ্ট। রাফি শুষ্ক ঢোক গেলে রাফির উত্তর না পেয়ে রুহি ঠোঁট উল্টে আবারও বলে, কি হলো ভাইয়া, বলো, তুমি কি আমার পাখিকে পছন্দ করো? আমার পাখি কি তোমার সেই মায়াবতী? রাফি সময় নিয়ে ক্ষীণস্বরে আলতো বাক্য উচ্চারণ করে। হুম। রাফির এই ছোট্ট উত্তরেই লাফিয়ে ওঠে রুহি, খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি ভাইয়া? তার মানে তুমি আমার পাখিকে বিয়ে করবে? ও আমার ভাবি হবে? রাফি মুচকি হাসে। রুহি আগে থেকে অনেকবার মিহির দিক থেকে রাফিকে লক্ষ্য করেছে। মিহি আবেশিত কণ্ঠে আপনি বলে সম্বোধন করা, ম্যাডাম বলে ডাকা, সব কিছুই লক্ষ্য করেছে রুহি। সেদিন সকালে রাফি আর মিহিকে বেলকনিতে দাঁড়িয়ে কথা বলতেও শুনেছে রুহি, তবে ডিস্টার্ব করেনি। রুহি রাফিকে চেনে, যে ছেলে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, মেয়েদের এড়িয়ে চলতো, সে ছেলে মিহির দিক থেকে একদম আলাদা ছিল। রুহি জানতো রাফি কখনো রুহিকে মিথ্যা কথা বলবে না। হাজারো কঠিন সত্য দোটানা হীন স্বীকার করে নেওয়ার ক্ষমতা আছে রাফির। রাফি মিথ্যা বলে না, তাই তো রুহি অনেক ভেবেচিন্তে রাফিকে আজ এই বিষয়ে জিজ্ঞেস করেছে। রুহি খুশিতে দুহাত মেলে এক চক্কর ঘুরে নেয়, রাফির দিকে ঘুরে বলে, জানো ভাইয়া, আমার পাখির মতো দুটো মেয়ে হয় না। ওকে দেখলেই না আমার অনেক আপন লাগে। ওকে দেখলেই না কেমন ভাবি ভাবি ফিল হয়। আমি খুব করে চাইতাম যে ও আমার ভাবি হোক। জানো, আমি কত খুশি। আমি জানতাম তুমি ওকে পছন্দ করো। ও আমার ভাবি হবে ভাইয়া, আমি ওকে সব সময় কাছে পাবো। বনে কাণ্ড দেখে রাফি ঠোঁট টিপে হাসে। রুহি আবারও বলে, জানো ভাইয়া, তুমি সেই দিন রাতে বললে না যে তোমার একজন মায়াবতী আছে। তুমি জানো, মিহি ভেবেছিল সত্যি সত্যি তোমার জীবনে কেউ আছে। ও বেচারি তো জানেই না যে ও নিজেই সেই মায়াবতী। রাফি ভুরুকুচকে আশ্চর্য নয়নে তাকিয়ে জিজ্ঞেস করে, মানে ওর ভাবনার কথা তুই কি করে জানলি? আরে সেদিন হাসপাতালে ও আমাকে বলেছিল যে তোমার হাতের এই খামচির দাগ দেখলে নাকি আমার ভাবে ব্যাকুল হয়ে পড়বে। তখন জানতে পারলাম যে তোমার সেই দিনের ওই কথাটাকে ও সত্যি সত্যি ভেবে নিয়েছিল। তবে এখন ওর এই ভুল ধারণাটা মিটে গেছে। বোনের কথা মনোযোগ দিয়ে শোনে রাফি, ভারী শ্বাস ফেলে বিড়বিড় করে, তাহলে এই কারণে ম্যাডাম আমাকে এড়িয়ে চলছিলেন। এবার বুঝতে পারলাম মেজেভানের বিয়ের পর থেকে কেন উনি আমাকে অ্যাভয়েড করেছিলেন। এদিকে রুহি বকবক করতে আছে, ভাইয়া, আমি আজ থেকে ওকে ভাবি বলে ডাকি প্লিজ। তোর ইচ্ছে, মজার ছলে ডাকতেই পারিস। তবে হ্যাঁ, ও যেন এসব বিষয়ে কিছু না জানে। কেন? এমনি সময় হলে সব হবে, তবে এখন নয়। রুহি একটু চুপ থাকে, কথা ঘুরিয়ে নিচু স্বরে মিনমিন করে বলে, ভাইয়া, কালকে 18 জুলাই পাখির বার্থডে। আমি কি কালকে কোচিংয়ে যাব? রাফি বরাবরের মতো চুপ থেকে খানিক বাদে উত্তর করে, যাবি, তবে আমি গিয়ে রেখে আসবো আর নিয়েও আসবো। রুহি আর কিছু বলে না, মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসে। রাত 11টা পেরিয়েছে। বিকেলে একটু ঘুমানোর কারণে চোখে ঘুম নেই মিহির। সে তখন থেকে আদর্শা হয়ে ফেসবুক স্ক্রল করে যাচ্ছে, বিরক্ত ধরে যাচ্ছে মাঝে মাঝে। মিহি কপাল কুঁচকে বিরক্তি নিয়েই ফোন স্ক্রল করছে, এছাড়া আর কিছুই করেনি। আব্বু অসুস্থ, অন্য সময় হলে আব্বুর কাছে গিয়ে আব্বুর কোলে মাথা রেখে গল্প জড়িয়ে দিত, তবে এখন সেটা হচ্ছে না। সাবিনা বেগমও ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছেন হয়তো, তাই কাউকে বিরক্ত না করে নিজে নিজেই বিরক্তকর সময় কাটাচ্ছে। হঠাৎ সময়ের দিকে নজর দেয় মিহি। 11টা বেজে 58 মিনিট। অমনি হুড়মুড়িয়ে উঠে বসে সে। আর মাত্র 2 মিনিট, তারপর 18 বছরে অষ্টাদশী যুবতী হয়ে যাবে সে। মেয়ের মনে একটু ভালো লাগার জাগরণ ঘটে। প্রত্যেক বছর আজমল হোসেন আর সাবিনা বেগম জন্মদিনে নতুন নতুন সারপ্রাইজ দেয় মিহিকে। ঠিক 12টায় মেয়েকে আশ্চর্য করে দেন তারা।
মিহি আজ জেগে আছে। মিহি দেখতে চাই আজ আব্বু আম্মুকে কিভাবে সারপ্রাইজ দিতে আসে। পাশে ফোন রেখে খাটের পর গুটিসুটি হয়ে শুয়ে পড়ে মিহি। চোখ দুটো আধো খোলা, ঘরে ডিম লাইটের আলো তো পরিষ্কার বোঝা যাচ্ছে সবটা। ঠিক 12টায় দরজা ঠেলে ভেতরে ঢোকেন আজমল হোসেন আর সাবিনা বেগম। মুখে হ্যাপি বার্থডে টু ইউ বলতে বলতেই জ্বলন্ত মোমবাতি সমেত কেক নিয়ে খাটের পাশে এসে দাঁড়ান তারা। লাইট জ্বালাতেই মিহি এক ঝটকে শোয়া থেকে খাটের উপর উঠে দাঁড়ায়, মুখে প্রফুল্ল হাসি। আজমল হোসেন আর সাবিনা বেগম আচমকা মেয়ের কাণ্ডে অবাক হয়ে মাথা উঁচিয়ে দেখছেন মেয়েকে। তাদের দৃষ্টি দেখে মিহি হাসি রেখেই কোমরে হাত রেখে ভুরু যুগল নাচায়। আজমল হোসেন বলেন, এটা কি হলো আম্মু, তুমি ঘুমাওনি? হুম, তোমাদের অপেক্ষাতেই ছিলাম। আব্বু আজ আমার বার্থডে, আমার 18 বছরের বার্থডে। তুমি জানো আমি কত খুশি। উচ্ছ্বাসিত স্বরে কথাগুলো বলে খাট থেকে এক লাফে নিচে নামে মিহি। আব্বু আম্মুর মাঝখানে গিয়ে দুজনে কাঁধ জড়িয়ে বলে, মাই ডিয়ার লাভার্স, আই মিন আব্বু আম্মু, তোমাদের মেয়ে কিন্তু বড় হয়ে গেছে। আজ থেকে তার 18 বছর পূর্ণতা পেল। আমাকে কিন্তু আর ছোট ভাববে না বলে দিলাম। আজ থেকে আমি স্বাধীন, আমাকে কিন্তু কোনো কিছু আটকালে চলবে না। আজমল হোসেন হাতের কেকটা খাটের উপর রাখেন, রেখে মেয়ের দিকে ঘুরে বলেন, সত্যি তো আমার আম্মুটা বড় হয়ে গেছে, এবার তো আমার দায়িত্ব বেড়ে গেল, বিয়ে দিতে হবে না আমার মেয়েকে, কি বলো সাবিনা? মিহি ভুরু কুচকে নাক ফুলিয়ে বলে, আবার শুরু করলে আব্বু, আমি কিন্তু বিয়ে টিয়ে এসব কিছুই করব না। তোমাদের ছেড়ে আমি কখনো কোথাও যাব না। সাবিনা বেগম মুচকি হাসেন বাবা মেয়ের খুনসুটি দেখে। আমি কি ভেতরে আসব নাকি এখানেই দাঁড়িয়ে থাকব? পরিচিত কণ্ঠে সবাই একসাথে দৃষ্টিপাত করে দরজার দিকে। সাফি দাঁড়িয়ে আছে, এক হাতে বড় একটা ফুলের বুকে, অন্য হাতে বড় সাইজের একটা গিফট বক্স। সাবিনা বেগম আর আজমল হোসেনের সাথে সাফিও এসেছিল মিহিকে সারপ্রাইজ দিতে, তবে ঘরে ঢোকেনি। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সবাইকে দেখছিল। সাফিকে দেখে অস্বস্তিতে পড়ে যায় মিহি। মিহির পরনে একটা ঢিলেঢালা টি শার্ট আর ট্রাউজার। বাসে ঘুমানোর সময় এসব পরে ঘুমায় মিহি, গায়ে ওড়না নেই। এমন অবস্থায় অপরিচিত একটা ছেলের সামনে যাওয়া অস্বস্তিকর। যদিও সাপি এখন আর অপরিচিত নয়, মিহির সাথে এখন বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে ওর। সাফির উপর কৃতজ্ঞতার শেষ নেই মিহির। মিহি উদ্বেগ সঞ্চারী হয়ে আপুর পেছনে একটু আড়াল হয়ে খাটের পাশ থেকে ওনা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। আজমল হোসেনের অনুমতি পাওয়া মাত্র সাফি বরাবরের মতো প্রাণবন্ত হেসে ভেতরে ঢুকে মিহির দিকে ফুলের বুকে বাড়িয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে মিহি, জন্মদিনের অনেক 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 বেশি শুভেচ্ছা। মিহি অপ্রস্তুত হেসে ফুলের বুকে হাতে নেয়, মুখে বলে, থ্যাংক ইউ। সাপি অপর হাতে গিফটের বক্সটা বাড়িয়ে দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। মিহি ফুলের বুকে খাটের উপর রেখে বক্সটা হাতে নেয়। বক্সটা বেশ বড়, উচ্চতায় মিহির কোমর পর্যন্ত, তবে ভারী নয়। আজমল হোসেন গিফটের বক্সটা দেখে বলেন, কি বলো বাবা, এটা কি ছোট্ট উপহার নাকি, এত বড় বক্স? সাপি হাসে। সাবিনা বেগম বলেন, হয়েছে, এসব বাদ দিন। এখন তো কেক কাটতে হবে নাকি? সে কখন 12টা পেরিয়েছে। সাবিনা বেগমের কথায় নড়েচড়ে ওঠে সবাই। একটা ছোট্ট টেবিলের উপর কেক রাখা হয়। মিহি মোমবাতি নিভিয়ে কেক কাটে। সবার প্রথমে খাইয়ে দেয় আব্বুকে, তারপর আম্মুকে। আজমল হোসেন মেয়ের গলায় একটা স্বর্ণের চেন পরিয়ে দেন। মেয়ে খুশি হয়ে আব্বুকে জড়িয়ে ধরে। সামনে ফোন ক্যামেরা বের করে সাফি বলে, অ্যাটেনশন প্লিজ, সবাই স্মাইল করো। মেয়ে মাঝখানে দাঁড়িয়ে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে। তিনজনের সুখী পরিবারের একটা সুন্দর হাস্যোজ্জ্বল মুহূর্ত বন্দী হয় ফোনের ক্যামেরায়। এখন ঘড়িতে 1:10। মিহি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে খাটে এসে বসে। সাবিনা বেগম আর আজমল হোসেন নিজেদের ঘরে চলে গেছেন। সাপিও চলে গেছে নিজের বাড়ি। মিহি কেবল ফ্রেশ হয়ে বসলো। সময় দেখার জন্য ফোনটা হাতে নিতেই চমকে ওঠে মিহি। 57টা মিসড কল, সব রুহির নাম্বার থেকে। মেসেজও এসেছে অনেক। নাদিয়া, সোহেল, রৌনক, মীরা আরও অনেক বন্ধু বান্ধবীরা মেসেজ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে মিহিকে। রুহিও অনেক মেসেজ করেছে, সাথে একের পর এক ফোন কল। মিহি ফোন সাইলেন্ট থাকায় লক্ষ্য করেনি মিহি। এতক্ষণ ধ্যানে আসেনি এই বিষয়ে। মিহি ফোন হাতে নিয়েই তড়িঘড়ি করে রুহির নাম্বারে ফোন লাগায়। প্রথমবার রিসিভ হয় না। মিহি আবারও ডায়াল করে। পরের বার কয়েকবার রিং হতেই রিসিভ হয় ফোন, তবে ফোনের ওপাশ থেকে কেউ কথা বলছে না। শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মিহি কাঁদো কাঁদো কণ্ঠে বলে, সরি পাখি, আমি দেখতে পাইনি তুই ফোন করেছিলি। আমার ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। তুই এতবার কল করেছিস, আমি ধরতেই পারিনি। সরি জান। আপনার পাখি আপনার উপর রাগ করে ঘুমিয়ে পড়েছে। আমি আপনার পাখির ভাইয়া বলছি।
রাফি নরম শীতল ঘুম যেন আবেশিত কণ্ঠে মৃদু শিহরণ খেলে যায় মিহির শরীরে। বক্ষস্থল ধক করে ওঠে, গায়েলম অবধি দাঁড়িয়ে যায়, নিঃশ্বাস আটকে যায়। মিহি চোখ বন্ধ করে তৎক্ষণাৎ দম খিচে রাখে। ফোনের ওপাশ থেকে আর কেউ কিছু বলছে না, শুধু ভেসে আসছে গুমট ভারী নিঃশ্বাসের শব্দ। মিহি কোথাও একটা দেখেছিল সম্ভবত পুরুষের ঘুমজানো কণ্ঠ নেশাকেও হার মানায়। আজ মিহি সেটা নিজেই অনুভব করলো। সব পুরুষের ঘুমজানো কণ্ঠ এমন হয় বুঝি? এতটা আবেশিত? মিহি শুষ্ক ঢোক গেলে। কেউ কোনো কথা বলছে না। ফোনের ওপাশে নীরবতা, শুধু শোনা যাচ্ছে রাফির কম্পিত ভারী নিঃশ্বাসের শব্দ। কিছু মুহূর্ত এভাবেই কেটে যায়। অবশেষে নীরবতা ভেঙে ফোনের ওপাশ থেকে আবারও মাদকীয় স্বরে রাফি বলে,